আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো একটা কথা আছে, আপনারা জানেন যে কূটনীতি পরাজিত হলে তখন কিন্তু আর কোনো অপশন থাকে না, তখন যুদ্ধ। সো আমরা সেই জিনিসটা দেখতে পাই, কোথায় কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই এখন ভারত পাকিস্তানের মধ্যে সেই জিনিসটা কিন্তু হচ্ছে, যে তারা এখন যুদ্ধের দিকে হাঁটছে। তাদের গত 10-15 বছর ধরে উচ্চ পর্যায়ে কোনো রকম কূটনীতিক যোগাযোগ ছিল না, এবং ধীরে ধীরে সেটা এসকেলেশন হতে হতে এখন একটা জিনিস এখানে মনে রাখতে হবে, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, পাকিস্তান হচ্ছে মোটামুটি একটু অস্থিতিশীল একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে, ব্যর্থ রাষ্ট্র হিসাবে কিন্তু সারা পৃথিবীতে তারা সবার কাছে মোটামুটি পরিচিত। যেহেতু তারা সামরিক বাহিনী দিয়ে যেহেতু ওখানে যেহেতু অনেক বেশি শক্তিশালী, কারণ সামরিক বাহিনী ছাড়া তো ওই দেশে কোনো গণতন্ত্র বা স্থিতিশীলতা দেওয়ার মতো অন্য কোনো শক্তি নাই। অন্যদিকে ভারতে হচ্ছে গিয়ে সামরিক বাহিনীর কোনো শক্তি নাই, সব শক্তি হচ্ছে কার? গণতান্ত্রিক যে নির্বাচিত শাসন ব্যবস্থা আছে তাদের। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভারত এবং পাকিস্তানের দুইটা দেশ হচ্ছে গিয়ে মোটামুটি মুদ্রার এপিট আর ওপিট, এবং সব দিক থেকে কে আগানো? অবশ্যই ভারত অনেক অনেক আগানো। এখন বাংলাদেশের সাথে ভারতের গত 17 বছরের একটা স্থিতিশীল রিলেশনশিপ ছিল, এবং বাংলাদেশও মোটামুটি একটু উন্নতির পথে হেঁটেছিল। এখন জুলাই আগস্টে পট পরিবর্তনের পরে বাংলাদেশ এখন ভারতের সাথে মোটামুটি শত্রু খেলা খেলছে, কূটনীতিক পর্যায়ে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এমন একটা অবস্থায় হয়তো উপনীত হতে পারে যে কোনো একটা অবস্থায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে হয়তো বা এখন ভারত পাকিস্তানে যেরকম করে যুদ্ধ অবস্থায় উপনীত হয়েছে তেমন অবস্থায় উপনীত হতে পারে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রস্তুতির কথা বলেছেন। আমরা জানি না তিনি কিসের প্রস্তুতির কথা বলেছেন। প্রস্তুতিটা বাংলাদেশের অবশ্যই নেওয়া উচিত, কেননা বাংলাদেশ যদি অস্থিতিশীলতার পথে হাঁটে তাহলে ভারত সেটা দিয়ে অ্যাফেক্টেড হবে, এবং দিন শেষে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আর আগাবে না। কারণ ভারত হচ্ছে কি স্থিতিশীলতা পছন্দ করে, ভারত অর্থনৈতিকভাবে উন্নতি করছে, ভারত হচ্ছে পরাক্রমশালী একটা দেশ। ভারতকে বলা হয় মোটামুটিভাবে মানে পৃথিবীতে যেই শক্তিশালী দেশগুলো আছে সেগুলোর মধ্যে 5 বা 6 নম্বরে তারা আছে, সামরিক শক্তির দিক থেকে, লোক সংখ্যার দিক থেকে, অথবা তাদের অর্থনীতির দিক থেকে, অথবা তাদের মেধাগত যে সত্যগুলো আছে সেগুলোর দিক থেকে। সুতরাং কূটনীতি পরাজিত হলে তখন যুদ্ধ চলে আসে, এবং যুদ্ধক্ষেত্রে কী করতে হবে? সামরিক বাহিনী পালতে হবে, সামরিক বাহিনীর জন্য বাজেট বাড়াতে হবে, এবং বাজেট বাড়াতে হলে তখন কী করতে হবে? অর্থনৈতিক উন্নতি লাগবে। অর্থনৈতিক উন্নতি না হলে বাজেট বাড়ানো যাবে না, সেনাবাহিনীর উন্নতি করা যাবে না। ভারতের যেহেতু অর্থনৈতিক উন্নতি হচ্ছে, তাদের সামরিক বাহিনীর উন্নতি হচ্ছে। পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি নাই, তাদের সেনাবাহিনীরও খুব বেশি যে উন্নতি আছে সেটা বলা যাবে না। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি যেহেতু এতদিন ধরে ছিল, সামরিক বাহিনীর জন্য অনেক অস্ত্র সরঞ্জাম এটা ওটা কেনা হয়েছিল, এবং সামরিক বাহিনীও মোটামুটি তাদের সক্ষমতার পরিচয় নানা ক্ষেত্রে দিয়েছিল। এখন বাংলাদেশ যেহেতু জুলাই আগস্টের পরবর্তীতে জিডিপি কমে গেছে, গ্রোথ কমে গেছে, বাংলাদেশের মবের রাজত্ব তৈরি হয়েছে, বাংলাদেশের অর্থনীতি দিন দিন ধুকে ধুকে নিচের দিকে নামতেছে। সুতরাং বাংলাদেশের জন্য ভালো কিছু এই মুহূর্তে অর্থনীতিতে নাই, এবং বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য ভালো কিছু কি থাকবে কি না সেটা ডিপেন্ড করছে বাংলাদেশের অর্থনীতি কীভাবে উন্নত হচ্ছে। যদি বাংলাদেশের অর্থনীতি উন্নত না হয় সেক্ষেত্রে সামরিক বাহিনী কিছু হারাবে না, যেটা হারাবে বাংলাদেশের জনগণ হারাবে। কারণ সামরিক বাহিনী যেহেতু শক্তিশালী, তারা যেহেতু প্রচণ্ড রকমভাবে সংগঠিত, সুতরাং সামরিক বাহিনীর বাজেট কেউ কমাতে সাহস পাবে না। যেটা হবে, বাংলাদেশে সেই 75-এর দুর্ভিক্ষ আসবে, অথবা বাংলাদেশের সেই সামরিক বাহিনীর যে সরকারগুলো ছিল সেগুলোর দিকে বাংলাদেশ ধীরে ধীরে ফিরে যাবে। আমরা দেখেছি সারা পৃথিবীতে বাজেট মোটামুটি সব দেশে কিন্তু বাড়তেছে, যেমন চায়নার বাজেট বাড়তেছে, আমেরিকার বাজেট বাড়তেছে, ভারতের বাজেট বাড়তেছে। যে সমস্ত দেশগুলো অর্থনীতিতে উন্নতি করছে তারা সবাই বাজেট বাড়াচ্ছে, আর বাজেট বাড়াতেই হবে, কারণ তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, তাদের উন্নতিটাকে মোটামুটি প্রোটেক্ট করতে হলে এটা ছাড়া অন্য কোনো গত্যন্তর নাই। এবং যেহেতু চায়না যেহেতু বাজেট বাড়াচ্ছে, জাপান বাজেট বাড়াচ্ছে, আমেরিকা বাজেট বাড়াচ্ছে, সুতরাং অন্যান্য দেশগুলোকে একটার সাথে আরেকটা কাউন্টার হিসেবে বাজেট বাড়াতেই হবে। এখন বাংলাদেশের পরিকল্পনাকে, বাংলাদেশের অর্থনীতির পরিকল্পনাকে, সেটা বাংলাদেশের অর্থমন্ত্রী, বাংলাদেশের আমাদের উপদেষ্টা পরিষদের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এদের সবার কিন্তু মোটামুটি জবাবদিহিতার আওতায় আনা উচিত, এবং বাংলাদেশকে নিয়ে তাদের পরিকল্পনা কি, তাদের রোড ম্যাপটা কি, নির্বাচন দিয়ে তাদের রোড ম্যাপটা কি, গণতান্ত্রিক পথে উত্তরণে তাদের রোড ম্যাপটা কি, সেটা তাদের দেওয়া উচিত, জাতির সম্মুখে প্রকাশ করা উচিত। এবং বিএনপি সেটা নিয়ে কঠিন অবস্থানে যাওয়া মনে হয় সময়ের দাবি। আপনার মতামত কি জানাবেন? আমরা কি ভুল কিছু বলেছি কিনা সেটাও আমাদেরকে নিশ্চিত করবেন। আমাদের কাছ থেকে কী ধরনের আলোচনা শুনতে চান, কোন বিষয়ে আলোচনা শুনতে চান সেটাও জানাবেন। একটা কথা বলে দিই যে আমরা আপনাদের শত্রু না, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, বাংলাদেশের ভালো নিয়ে কথা বলি। আমাদের
বিএনপিও আমাদের শত্রু না, আওয়ামী লীগের শত্রু না, ইউনূসও শত্রু না, বাংলাদেশ আমাদের পক্ষে। এই হচ্ছে ব্যাপার।